আসসালামু আলাইকুম দর্শক। 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিনটিকে কেন্দ্র করে বা ওই দিনে কত অসংখ্য ঘটনা ঘটে গিয়েছিল তার নিশ্চয়ই 10 ভাগের 1 ভাগও আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। নিশ্চিতভাবেই দিন যত যাবে নতুন নতুন করে ইতিহাস নির্মিত হবে, অনেক অজানা তথ্য বেরিয়ে পড়বে। সেই দিনটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী কারণে ভারতের বিমান পাঠানোর জন্য তিনি দফায় দফায় অনুরোধ করছিলেন, কী কারণে তিনি সামরিক হেলিকপ্টারে ভারত পালিয়ে যেতে নিরাপত্তা বোধ করছিলেন না, কী কারণে বা কেন সেনাবাহিনীকেও ভারত হুমকি দিয়েছিল শেখ হাসিনাকে দ্রুত পাঠানোর জন্য, এসব এখন অনেক প্রশ্ন উঠছে। কোনো কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, কোনো কোনোটির বিষয় এখনও অজানা। আমি যে মানুষটিকে অসম্ভব শ্রদ্ধা করি, দেশের এই মুহূর্তে যে কজন অনুসন্ধানী সাংবাদিক রয়েছেন, মতিউর রহমান চৌধুরী মানবজমিনের প্রধান সম্পাদক, এই মানুষটি আমাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে আসছেন এবং তার যে কোনো তথ্যে আমি ব্যক্তিগতভাবে আস্থাশীল। অথেন্টিক কোনো সোর্স ছাড়া তিনি কোনো ধরনের রিপোর্ট করেন না। ঠিক তেমনই তার যে আরও একটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে জনতার চোখে, এমনই একটি প্রতিবেদন ছাপা হয়েছে যার মাধ্যমে অনেক প্রশ্ন উঠে এসেছে শেখ হাসিনার ভারতে যাওয়া নিয়ে, এবং কোনো কোনো প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। যেমন এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে নিতে কেন ভারত বিমান পাঠায়নি, তার কারণ কি? ভারতে বিমান আসার কথা ছিল, শেখ হাসিনা নিজে তিনি দফায় দফায় অনুরোধ করছিলেন, এবং তিনি যখন নিরাপত্তাহীনতার চরম পর্যায়ে পৌঁছে গেছেন, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দফায় দফায় ফোন করছিলেন। তিনি সেই ফোনে কি বলছিলেন? তিনি বলছিলেন যে আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই, কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে, তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ছাড়তে পারবো। তারই ফোন পেয়ে বারবার যে একই কথা, একটা পর্যায়ে অজিত দোভাল তাকে বলেন দেখি কি করা যায়। অজিত দোভাল বৈঠকে বসলেন, ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গেও তিনি বৈঠক করলেন, কিন্তু সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে না, ভারত বিমান পাঠাবে না, বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয়। বাংলাদেশে কোন কর্তৃপক্ষকে বলবে আমরা অনুমান করতে পারি, যদি এটি এখানে স্পষ্টভাবে আসেনি। খুব স্বাভাবিক, সেনাবাহিনীকে তারা এটি বলার সিদ্ধান্ত নেয়, এবং তখন দেশ অগ্নিগর্ভ, যে কোনো মুহূর্তে গণভবন অ্যাটাক করা হবে। সেই অবস্থায় সেনাবাহিনীও চিন্তিত হয়ে পড়ল, তার কারণ তারা যদি ভারতে পাঠাতে না চায়, শেখ হাসিনাকে তো আশ্রয় দিতে হবে। শেখ হাসিনাকে কোথায় নেওয়া হবে? আইনের আদালতে যদি উঠাতেও হয় তাকে তো আগে নিরাপদে নিতে হবে। সেনানিবাসীও তারা নিরাপদ বোধ করছিলেন না শেখ হাসিনার জন্য, তার কারণ হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ যদি সেনানিবাসে ঢুকে যায়, তাদেরকে মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের লাশ পড়বে। এই অবস্থায় শেখ হাসিনা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। বারবার সেনাপ্রধানকেও সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি চাপ দিচ্ছিলেন, বলছিলেন যে যে করে হোক তাকে যেন দিল্লি পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি তার সহকর্মীদের সঙ্গে বৈঠক করলেন, এবং সবাই তখন একমত পোষণ করলেন, হ্যাঁ ঠিক আছে, শেখ হাসিনাকে নিজস্ব বিমানে সামরিক হেলিকপ্টারে তাকে দিল্লিতে পৌঁছে দেওয়া হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এখন এই জায়গায় একটি কথা উল্লেখ করা দরকার। সেনাপ্রধান সেদিন বলেছিলেন 5 আগস্ট দুপুরে তিনি যখন সংবাদ সম্মেলন করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, এটি তিনি জানতেন না। দেখুন, একটি কথা বারবার বলি, সব কথা সবসময় স্বীকার করতে হয় না। সেনাপ্রধান মিথ্যা বলেননি, তিনি সত্য গোপন করেছিলেন। সব সত্য সব জায়গায় সব মুহূর্তে প্রকাশ করা যায় না। যেমনটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন 3 বাহিনীর প্রধানকে নিয়ে, তিনি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেটি নিয়ে আমাদের আইন উপদেষ্টা আসিম নজরুল অনেক বেশি বাড়াবাড়ি করে ফেললেন। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানের এই বিষয়টি আবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন। এটি তিনি বলে ফেলেছেন। আমিও নিজেও প্রশ্ন করেছিলাম এক্ষেত্রে
যে তাহলে কি সেনা প্রধানকে প্রশ্নের মুখে ফেললেন? আমি প্রশ্নটি করেছিলাম এ কারণে, আইন উপদেষ্টা যে বাড়াবাড়িটি করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে, যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, সেই জায়গা থেকে আমি বলেছিলাম। যাই হোক, এখন বিষয়টি হচ্ছে যে ভারত কেন বিমান পাঠালো না শেখ হাসিনাকে উদ্ধারের জন্য, যেটি জানা গেছে যে ভবিষ্যতের রাজনীতির কথা চিন্তা করেই তারা এই সিদ্ধান্তটি প্রাথমিক পর্যায়ে নেয়নি। এখন আন্তর্জাতিক প্রশ্ন উঠতে পারে ভারত বিমান পাঠালে কেন? খুব স্বাভাবিক, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে জনরোষের মুখে তাকে উদ্ধার করে অন্য দেশের বিমান কিংবা হেলিকপ্টার গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে। এবং সেটি যদি হয়, সেক্ষেত্রে সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে। কিভাবে এক রাষ্ট্রের বিমান বা হেলিকপ্টার বিনা অনুমতিতে, উইদাউট এনি নোটিশ, যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে অন্য দেশের আকাশসীমায়? এবং সেই জায়গা থেকে ভারত এই সিদ্ধান্ত নিয়েছিল। এবং আরও একটি বিষয় তারা বিবেচনা নিয়েছিল যে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। সেই জায়গায় ভারত প্রমাণ করতে চেয়েছিল না, ভারত শেখ হাসিনাকে উদ্ধার করে সে তার নিজ দেশে নিয়ে যায়নি, বাংলাদেশই শেখ হাসিনাকে পুশ করেছে ভারতে। এটাই তারা প্রমাণ করতে চেয়েছিল এবং সেটিই হয়েছে। এবং যেটি বলছিলাম যে বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত হুমকি দিয়েছিল, সেই বিষয়টিও জনতার চোখ এই সাপ্তাহিক পত্রিকাটি যিনি এই স্টোরি করেছে সেখানে উঠে এসেছে। এবং হাসিনা দেশ ছাড়া আগে তিনি 3 পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন, সেটি তার প্রেস উইংয়ের সঙ্গে কথা বলেছেন। প্রেস উইংয়ের সঙ্গে যিনি দায়িত্ব ছিলেন প্রেস উইংয়ের প্রধান হিসেবে, আমরা জানি তখন কে ছিল, নাইমুল ইসলাম খান সাংবাদিক। কিন্তু তিনি লেখাটি রেখে যেতে পারেননি, তিনি তার ভ্যানিটি ব্যাগে করেই নিয়ে গিয়েছিলেন। সেই লেখাটিতে কি লেখা ছিল আমরা এর আগে জানতে পেরেছি। তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে চলে যেতে চেয়েছিলেন, অডিও রেকর্ড, কিন্তু সেই সময়টি তাকে দেওয়া হয়নি। আবার একটি লেখাও তিনি লিখে দিতে চেয়েছিলেন, এটি আবার সম্ভবত আমি প্রথম শুনলাম, আপনারা অন্য কেউ শুনলে শুনতে পারেন, যে 3 পৃষ্ঠা একটি লেখা তিনি তৈরি করেছিলেন। কি লেখা ছিল সেই কাগজ 3টিতে, কার উদ্দেশ্যে লেখা ছিল, সেটি এখনও রহস্যাবৃত। তবে ওই যে বলছিলাম, আরও অনেক কিছুই আমাদের জানার বাকি আছে। সেদিনের ঘটনার 10% মানুষ জানে না। এবং অবশ্যই সেই দিনের প্রতি, সেই দিনের প্রতিটি ঘটনার প্রতি মানুষের তুমুল আগ্রহ এখনো পর্যন্ত রয়েছে এবং থাকবে।